আসসালামু আলাইকুম। ১৩ অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্নের নতুন একটা এপিসোডে তোমাদের সাথে আমি আছি জুয়েল। আজকের পর্বে আমরা আমাদের ১২ থেকে ১৬ নম্বর যে প্রশ্ন আছে সেই প্রশ্নের সমস্যার সমাধানগুলো করব। শুরুতে আমরা প্রথম প্রশ্নটা দেখি অর্থাৎ ১২ নম্বরটা, যেখানে দেওয়া আছে ১৩ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আমরা জানি গোলকের ক্ষেত্রে আমাদের আননোন রাশি শুধু একটাই থাকে, সেটা হলো ব্যাসার্ধ। এখানে আমাদের ব্যাসার্ধ সরাসরি না দিয়ে ব্যাস বিশিষ্ট বলা আছে, তার মানে এখানে ব্যাস হবে তার অর্ধেক। তাহলে আমরা শুরুতে লিখে নিব যে দেওয়া আছে গোলকের ব্যাস এটা 2 আর এটা সমান আমাদের 13, সুতরাং ব্যাসার্ধ সমান 13 ডিভাইডেড বাই 2 6.5 সেন্টিমিটার। গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা জানি 4 পাই আর স্কয়ার, যেখানে আর হলো ব্যাসার্ধ। তাহলে আমরা জাস্ট এখানে যদি আর এর মানটা বসাই দিই 6.5, তাহলে ক্যালকুলেশন করে খুব সহজে আমরা পেয়ে যাচ্ছি 530.93 বর্গ সেন্টিমিটার। অবশ্যই আমরা যখন কোনো মানগুলো বের করব ক্ষেত্রফল, আমরা ক্ষেত্রফলটা বর্গ এককে, আয়তনটা ঘন এককে অবশ্যই উল্লেখ করে দিব। আমাদের ১৩ নম্বর প্রশ্নে বলা আছে একটি গোলাকার বলের ব্যাস ৪ সেন্টিমিটার। তার মানে এখানে আমাদের ব্যাসার্ধ যেটা দেওয়া আছে, ব্যাসার্ধ হলো, সরাসরি লিখে দিই, ব্যাসার্ধ আমরা ২ সেন্টিমিটার। এরপরে গোলকের আয়তন, গোলাকার বলের আয়তন মানে গোলকের আয়তন। গোলকের আয়তনের সূত্র আমরা জানি 4/3 পাই আর কিউব। এখানে ভালো হয় যে যদি এখানে লিখে দাও ঘন একক। যখন সূত্র লিখবো তখন আসলে কোনো মান বসাবো না, শুধু ঘন একক ফাঁকা রাখলে সমস্যা নাই। আমাদের একদম এন্ডিং যে লাইনটা আছে এইখানে বসানোটা হলো আমাদের বাধ্যতামূলক। তাহলে যখন আমি আর এর মানটা সেন্টিমিটারে বসাচ্ছি তখন ঘন সেন্টিমিটার পাচ্ছি, ক্যালকুলেশন করলে পাচ্ছি 33.51 ঘন সেন্টিমিটার। আমরা এখানে ঘন একক না লিখলেও সমস্যা নাই, এখানে আমরা যদি ঘন সেন্টিমিটার না লিখি তাও সমস্যা নেই, কিন্তু একদম শেষে এইখানে ঘন সেন্টিমিটার অবশ্যই লিখে দিতে হবে। আর শুরু থেকে যদি সব জায়গায় আমরা লিখে দিই সেটা আরো ভালো হবে। 14-এ বলা আছে একটি ফুটবলের পৃষ্ঠের ক্ষেত্রফল, মানে একটা গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল, এটা আছে 400 পাই বর্গ সেন্টিমিটার। বলটির ব্যাস কত? তাহলে যেহেতু এখানে পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা দেওয়া আছে, তাহলে আমরা শুরুতে এটা পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্রটা লিখব। আমরা উল্লেখ করে দিব আমরা যে বলটা বা গোলকটা মনে বিবেচনা করছি সেটার ব্যাসার্ধকে আমরা আর যদি ধরে নেই, তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র দাঁড়াচ্ছে আমাদের 4 পাই আর স্কয়ার। এটা হলো আমাদের পৃষ্ঠতলে যে কোনো গোলাকার বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এইটা হলো আমাদের সূত্র অনুসারে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, আর সেই ভ্যালুটা দেওয়া আছে হলো 400 পাই। শুরুতেই আমরা ক্যালকুলেশনে পাই পাই বাদ দিব। এখানে আমরা যেরকম দাগ দিয়ে দেখাচ্ছি, তোমার দাগ দিয়ে দেওয়ার দরকার নাই, শুধুমাত্র তুমি মনে মনে ইমাজিন করবে যে আমি এখানে আর বাদ দিয়ে দিচ্ছি। তাহলে কি থাকছে এখানে? এখানে শুধুমাত্র আমাদের 4 আর আর স্কয়ার আছে। আমি যদি আর স্কয়ারকে রেখে দেই, 4 কে ওই পাশে পাঠিয়ে দেই, তাহলে এইখানে 400 কে 4 দ্বারা ডিভাইড করলে এখানে 100 হচ্ছে। অথবা তুমি এখানে এটা বলতে পারো উভয় পক্ষকে আমরা 4 দ্বারা ডিভাইড করে পাই। তাহলে আর এর মান, আর স্কয়ার যদি আমাদের 100 হয়, শুধু আর এর মান হবে √100 মানে 10। আমরা বেশিরভাগ সময় বলি যে স্কয়ার এক পাশ থেকে অন্য পাশে গেলে যে √ হবে, তখন আমাদের সামনে প্লাস মাইনাস এরকম থাকার কথা। কিন্তু এখানে যে আরটা বের হচ্ছে, আরটা একটা ব্যাসার্ধ, একটা দূরত্ব। আমরা জানি দূরত্ব কখনো নেগেটিভ হয় না, সেজন্য আমরা শুধুমাত্র এখানে পজিটিভ ভ্যালু উল্লেখ করব, নেগেটিভ উল্লেখ করার কোনো প্রয়োজনে নাই। এখানে যেটা বের হলো সেটা আমাদের ব্যাসার্ধের মানটা বের হলো। প্রশ্ন এখানে চেয়েছে বলটির ব্যাস কত, তাহলে আমরা জানি ব্যাস সমান 2 ইন্টু ব্যাসার্ধ অর্থাৎ 20 সেন্টিমিটার। এটা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। একটি গোলাকার সমগ্রতলের ক্ষেত্রফল, অর্থাৎ একটা গোলাকার বস্তু সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে 48 পাই বর্গ সেন্টিমিটার। গোলকটির আয়তন কত? আয়তনের জন্য আমরা জানি আয়তনের সূত্রটা, এটা হলো আমাদের গোলকের আয়তন 4/3 পাই আর কিউব। আমরা এখানে আর এর ভ্যালুটা এখনো জানি না। আর গোলাকার বস্তুর আমাদের একটাই আননোন রাশি থাকে, সেটা হলো ব্যাসার্ধ। ব্যাসার্ধটা আমরা জানি না, কিন্তু ব্যাসার্ধটা বের করার জন্য আগে একটা আমাদের একটা সম্পর্ক দেওয়া আছে ক্ষেত্রফলের সাথে, যেটা হলো 48 পাই। তাহলে আমরা যদি এখন বলি গোলকের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, তাহলে এখানে যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে, আমরা ক্ষেত্রফলের সাথে একটা সম্পর্ক ক্রিয়েট করতে পারি। আমরা যদি গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলটা সূত্রটা ব্যবহার করি, তাহলে সেই গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হবে, গোলকের ব্যাসার্ধ আর বিবেচনা করলে সমগ্রতলের ক্ষেত্রফল হবে 4 পাই আর স্কয়ার। 4 পাই আর স্কয়ার, অবশ্যই এটা আমাদের বর্গ সেন্টিমিটার হবে। এখানে যেটা লিখলাম সেটা হলো আমাদের সূত্র অনুসারে বর্গ সেন্টিমিটার, কিন্তু আমাদের সেই বর্গ সেন্টিমিটার অর্থাৎ ক্ষেত্রফল যেটা দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে সেটা 48 পাই যেটা আছে সেটা আমাদের 4 পাই আর স্কয়ারের সমান হবে, কারণ দুইটাই আমরা একই গোলকের শুধু ক্ষেত্রফলের সূত্র, একটা সূত্র অনুসারে একটা মান দেওয়া আছে। তাহলে বলতে পারি 4 পাই আর স্কয়ার যেটা আমাদের সূত্র, এইটাই হলো 48 পাই। আমাদের উভয় পক্ষ থেকে পাই পাই আমরা বাদ দিতে পারি, তুমি কাটা দিবে না, জাস্ট মনে মনে বাদ দিয়ে দিবে। আর এখন এই 4 দিয়ে যদি আমি 48 কে ভাগ করি, তাহলে আমরা সরাসরি লিখতে পারি আর স্কয়ার সমান 12। এখানে আর স্কয়ারের মানটা 12 আসছে, তাহলে আর সমান কত হবে? √12। সুতরাং আর ইকুয়াল √12, যেটাকে আমরা লিখতে পারি 2√3
আমাদের একটা সেন্টিমিটার। এই যে মানটা আসলো সেটা হলো ব্যাসার্ধের মানটা আসলো এত সেন্টিমিটার। এখন আমাকে বের করতে হবে যে গোলকটা আছে গোলকের আয়তন। আমরা যেহেতু ব্যাসার্ধ পেয়ে গিয়েছি, এখন আমরা গোলকের আয়তনটা বের করতে পারবো। আমরা জানি গোলকের আয়তনের সূত্র হলো 4/3 পাই আর কিউব। এটা ঘন এককে আমরা লিখবো, আমরা এখানে না লিখে ফাইনালি পরে এই মানটা বসিয়ে দেবো, অর্থাৎ এককটা লিখে দিব। আমাদের 4/3টা ঠিকই থাক, পায়ের ভ্যালুটা ঠিকই থাক, আর এর যে মানটা আছে সেটা 2√3, এটা হলো হোল কিউব। এই সম্পূর্ণ অংশ যদি ক্যালকুলেটরে আমরা সরাসরি হিসাব করি তাহলে আমরা পাবো হলো 174.13। যেহেতু আমরা সেন্টিমিটার এককে হিসাব করেছি তাহলে আয়তনটা হবে হলো ঘন সেন্টিমিটার। এবার আমরা আমাদের বইয়ে ফিরে যাই। এখানে আমরা শুরুতে আগে ব্যাসার্ধটা বের করেছি যে আমাদের 48, যেটা 48 পাই যেটা ছিল সমগ্র তলের ক্ষেত্রফল, তার সাথে আমরা কম্পেয়ার করে এখানে ব্যাসার্ধটা পেয়েছি 2√3। এরপরে গোলকের আয়তনের সূত্রটি রেখেছি 4/3 পাই আর কিউব, যেটা আমাদের গোলকের আয়তনের সূত্র। শুধুমাত্র আর এর মানটা বসানোর ফলে আমরা 174.113 যে আছে 13 ঘন সেন্টিমিটার, এটা আমাদের গোলকের আয়তনটা হবে। পরবর্তী প্রশ্নে বলল একটি লোহার ফাঁপা গোলক, মানে গোলটার মধ্যে ফাঁকা আছে, যেমন আমাদের নর্মালি ক্রিকেট বল, যে ফুটবল যেগুলো খেলি, টেনিস বল যেগুলো খেলি, ভিতরে ফাঁকা থাকে। এরকমই একটা গোলক নিয়ে আলোচনা করা আছে যেখানে ব্যাস দেওয়া আছে 15, তার মানে এখানে ব্যাসার্ধটা হবে 7.5। এরপরে এর বেদ দেওয়া আছে, অর্থাৎ এই যে পুরুত্বটা, আমরা যে টেনিস বলগুলো, টেপ টেনিস খেলার সময় যে টেনিসগুলো ব্যবহার করি, ওইটা যে পুরুত্বটা আছে, চামড়াটা যে পুরুত্বটা, সেই পুরুত্বটা দেওয়া আছে 2 সেন্টিমিটার। তাহলে গোলকের ফাঁকা অংশ কত? তাহলে আবারও যদি আমরা টেনিস বলে ফিরে যাই, তাহলে গোলকের ভিতরে, ওই বলটার ভিতরে যে সাদা অংশ, ফাঁকা অংশটা, বাতাসটা থাকে, সে আয়তনটা কত সেটা বের করব। আমাদের যে প্রশ্নটা আছে সেটা হলো 3D-তে, 3 ডাইমেনশন বল, তো আমাদের 3 ডাইমেনশন অবশ্যই হবে, কিন্তু আমি জাস্ট বোঝানোর জন্য এখানে 2 ডাইমেনশন আমি বুঝাচ্ছি, যে আমরা গোলক না করে আপাতত বৃত্তের মতো করেই বুঝাই। যে আমাদের এই যে লোহা যেটা আছে, লোহার যে ফাঁপা গোলক শুরুতে যেটা আছে, আমাদের রেড কালারটা হলো সম্পূর্ণ অংশ, এইটার ব্যাস দেওয়া আছে 15, তাহলে 15টা হবে আমাদের এইখানে আমাদের কালো দাগ যেটা হলো এইটা 15, মানে টোটাল আমাদের যে বৃত্তটা আছে, বৃত্তটার ব্যাস হলো আমাদের 15, যেখানে আমাদের এইটা হলো বৃত্তের উভয় বৃত্তের কেন্দ্র। এরপরে ভিতরে যে বৃত্তটা আছে এখানে বলেছে বেদ 2 সেন্টিমিটার। বেদ 2 সেন্টিমিটার মানে হলো আমাদের এই যে ডিস্টেন্সটা আছে, এখানে যে ডিস্টেন্সটা আছে, এই ডিস্টেন্সটাকে আমরা ধরবো 2 সেন্টিমিটার। আর আমাদের শুরুতেই বলা আছে এইখান থেকে শুরু করে যদি আমি এটা এ বি বলি, তাহলে এই এ বি সমান দেওয়া আছে হলো 15 সেন্টিমিটার। এ বি সমান যখন 15 সেন্টিমিটার হচ্ছে, তখন আমাদের এইখানে যদি কোনো ডিস্টেন্স দেই, সেটা আমাদের 15 এর অর্ধেক 7.5 সেন্টিমিটার হচ্ছে। যদি এখন ফাঁকা অংশের আয়তন বের করতে বলে, আমাদের এই চিত্রটাকে যদি আমরা 3D-তে চিন্তা করি, তাহলে ফাঁকা অংশটা কি হবে? ফাঁকা অংশের আয়তনটাকে যদি আমি ভি বলি, সেটা হবে হলো V1 মাইনাস V2, অর্থাৎ আমি ভি দ্বারা এখানে আয়তন বোঝাচ্ছি। V1 বলতে বোঝাচ্ছি হলো, ভি দ্বারা ফাঁকা অংশের আয়তন বোঝাচ্ছি, সেটা কি হবে? V1 মানে সমগ্র আয়তনটা, এই যে আমাদের বাইরের যে আয়তনটা, অর্থাৎ লাল কালার যেটা বোঝাচ্ছি সেইটা। V2 মানে ওর চামড়াটা বাদ দেওয়ার পরে ওই যে অংশটা থাকবে, ভিতরের যে অংশ, এই চামড়াটা যদি বাদ দেই, তাহলে এখন যে আমাদের বৃত্তটা বাদ, তাহলে এইটা আমাদের, এইটুকটা আমি বোঝাচ্ছি যে এইখানে যে ব্যাসার্ধ, এইটুকের আয়তনটা আমাদের ভি আমাদের টোটাল। যদি আমি ফাঁকা অংশের আয়তন বলি, তাহলে টোটালটা থেকে যদি এটা বাদ দিই, তাহলে আমরা এই অংশটা পাচ্ছি, এই অংশের আয়তন। কিন্তু আমাকে বলছে গোলকের ফাঁকা অংশের আয়তন কত, মানে এই যে ভিতরের, আমি এইখানে যদি মার্ক করি যে এই টোটাল অংশ আছে, এই অংশটা আয়তন বের করতে হবে। তাহলে এই প্রশ্নটা যদি আমি এইভাবে চিন্তা না করে এখন দুইটাকে আলাদা করে চিন্তা করি, এখন আমরা এভাবে বলতে পারি যে এই টোটালের আয়তন, টোটাল যেটা আয়তন আছে, এইটাকে আমরা একটা আয়তন ধরি, আর এই ফাঁকা যে অংশটা আছে এটাকে আরেকটা ধরি। তাহলে এই অংশটা প্লাস এই অংশটা, এই দুইটা মিলে হবে টোটালটা। অর্থাৎ আমাদের রেড কালার যে অংশটা আছে সেটা হলো মাঝখানের এই যে রাস্তার মতো যেটা আছে, এই অংশটা প্লাস আমাদের ভিতরেটা। তাহলে এইটা আমরা দুইভাবে না বের করে সরাসরি আমরা প্রথমে এটা বের করে নেই। যেহেতু আমাকে বলেছে শুধু ফাঁকা অংশের আয়তনটা, তাহলে শুধুমাত্র ফাঁকা অংশের যদি ব্যাসার্ধটা পাই, তাই তো আমাদের হয়ে যাচ্ছে। ফাঁকা অংশের ব্যাসার্ধটা কত হবে? আমাদের এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হলো 7.5, আর এইখানে যেটা অংশ আছে এইটা হলো আমাদের 2 সেন্টিমিটার। তাহলে আমাদের এই যে অংশটা থাকলো, যে অংশটা আমাদের এইটুক ভিতরে ফাঁকা গোলকের অংশ, সেটা এখান থেকে বাদ দিলে আমাদের 5.5। তাহলে ফাঁকা অংশের যে ব্যাসার্ধ পাচ্ছি সেটা হলো 5.5। এইটাই হলো আমাদের ফাঁকা অংশের ব্যাসার্ধ দিয়ে আমরা সরাসরি আয়তন বের করব 4/3 পাই আর কিউব বলে। আমাদের প্রশ্নের আনসারে চলে যাই। এখানে আমরা বললাম গোলকের বাইরের ব্যাস যদি আমাদের 15 সেন্টিমিটার হয়, তাহলে ব্যাসার্ধ হবে 7.5 সেন্টিমিটার। গোলকের বেদ বলতে বোঝাচ্ছি যে চামড়াটা, সেই চামড়াটা কতটুকু মোটা, সেটা 2 সেন্টিমিটার। তাহলে গোলকের ফাঁকা অংশের ভিতরে যে ফাঁকাটা আছে, সেই বাতাসটা আছে, তার ব্যাসার্ধটা কত হবে? ভিতরে ফাঁকা অংশ 7.5 থেকে 2 মাইনাস করে আমাদের 5.5। তাহলে গোলকের ফাঁকা অংশের আয়তন কত হবে?
হবে 4/3 পাই আর কিউব, অর্থাৎ গোলকের আয়তন। যে সূত্রটা ব্যবহার করে সেটা আমরা যে রেজাল্ট পাচ্ছি, অবশ্যই রেজাল্ট শেষে আমরা ঘন একক লিখে দিব। এইটা হলো আমাদের ফাঁকা অংশের আয়তন। আশা করি তোমরা এই পর্যন্ত যে ক্লাসগুলো হয়েছে সেগুলো বুঝতে পেরেছো। আমরা আরও নতুন নতুন কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হব, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য উপযোগী। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।